করে তুলতে তোমাকে আমার প্রয়োজন, বড্ড প্রয়োজন। খুব তাড়াতাড়ি তোমার সামনে এসে হাজির হব। ততদিন পর্যন্ত না হয় নিজের খেয়াল রেখো, আর মাঝে মাঝে ডিস্টার্ব করেই থাকবো তোমাকে আমি। ওকে বাই, এখন রাখছি। হ্যালো, কে আপনি? কি চাই আপনার? হ্যালো হ্যালো। আর কিছু বলতে পারল না। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা ফোন কেটে দিল। নিশি বেশ চিন্তিত হয়ে আছে, এটাই ভেবে যে কে তাকে ফোন করতে পারে। এই একটা কথা তাকে বেশ ভাবাচ্ছে। এমন সময় তিথি রুমে প্রবেশ করলো। এতক্ষণ সে নিলয়ের সাথে কথা বলছিল। রুমে প্রবেশ করে নিশিকে এমন বিষণ্ণ মনে বসে থাকতে দেখে তিথি জিজ্ঞাসা করলো, কি রে, তোর আবার কি হলো? আবার সেই লোকটা ফোন করেছিল আমাকে। কি, কখন? তুই যখন নীলা ভাইয়ের সাথে ফোনে প্রেমালাপ করছিলিস তখন। তোকে কে এরকম ডিস্টার্ব করছে বল দেখি? সেটা তো আমিও বুঝতে পারছি না। তিথি আর নিশি নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই আবির তাদের রুমে প্রবেশ করলো। নিশির দিকে এক পলক তাকিয়ে তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাদের মা নিচে ডাকছে ডিনার করার জন্য। আর কিছু বলতে যাবে ঠিক তখনই নিশির ফোন আবারও বেজে উঠল। নিশি ভাবছে আবার হয়তো সেই নাম্বার থেকে ফোন এসছে, তাই না দেখেই ফোনটা কেটে দিল। নিশির এমন করে ফোন কেটে দেওয়ায় আবির ভ্রু কুঁচকে নিশির দিকে তাকালো। তারপর আবারও কিছু বলতে যাবে ঠিক তখনই নিশির ফোন আবারও বেজে উঠল। নিশি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠল, হ্যালো নিশি। কণ্ঠটা শুনতে অন্যরকম লাগায় নিশি কিছুটা অবাক হয়ে ফোনের নাম্বারটা চেক করে দেখলো যে এটা সেই নাম্বার নয়, এটা অন্য আননোন নাম্বার। তাই কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, জি হ্যাঁ, আমি নিশি, কিন্তু আপনি কে? আমি রাফিন, নীলার বন্ধু। চিনতে পারছো আমাকে? তোমার মনে আছে সেই নীলার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে তোমার সাথে আমি ডান্স করতে চেয়েছিলাম? ও রাফিন ভাইয়া, বলুন কি বলবেন। এতক্ষণ আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশির কর্মকাণ্ডগুলো দেখছিল। হঠাৎ নিশির মুখে রাফির নামটা শুনে মুহূর্তেই তার মাথা গরম হয়ে উঠল। তারপর নিজেকে কন্ট্রোল করে নিশির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। নিশি অবাক হয়ে আবিরের দিকে তাকাতেই আবির দাঁতে দাঁত চেপে বলল, খেতে ডাকছে নিচে, যাও সবাই। আরে ভাইয়া, আমার ফোনটা তো দিন। রাফিক ভাইয়া ফোন ধরে আছে। নিশির কথায় আবির আরও রেগে যায়। তারপর ফোনটা নিজের কানে রেখে বলে উঠল, আপনি এখন ফোন রাখতে পারেন, আমার এখন ডিনার করতে যাব। আর হ্যাঁ, এত রাতে কোনোদিন কোনো মেয়ে ফোন দেবে না, কেমন? এই বলে ফোনটা রেখে দিল। আবিরের এমন কাণ্ডে নিশি রেগে যায়। আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি ধরনের ব্যবহার ভাইয়া? উনি আমার কাছে ফোন করেছিলেন, হয়তো কোনো দরকার ছিল, আর আপনি ওনার সাথে আমার রুড বিহেভিয়ার করে ফোনটা কেটে দিলেন কেন? আবির নিশির কথায় কোনো উত্তর না দিয়ে নাক ফুলিয়ে নিশির দিকে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে চলে গেল। আবির চলে যাবার পর নিশি তিথির দিকে তাকিয়ে অসহায় গলায় বলে উঠল, দেখলি তোর খারুস ভাইয়ের কাণ্ড। তিথি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিল। নিশির এমন কথায় নিজের মুখটা দুঃখী দুঃখী করে বলে উঠল, কি আর বলবি বল, কিছু বলে লাভ নেই। তার চেয়ে বরং চল আমরা নিচে গিয়ে ডিনারটা সেরে আসি। নিশিকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে তিথি নিচে নেমে গেল। তারপর সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেল। কাল তিথিরা বিয়ের শপিং করতে বেরোবে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন বেলা 11টার সময় তিথি এবং নিশি রেডি হয়ে নিল। তিথি, নিশি, আবির এবং নিলয় এরা চারজন যাবে শপিং করতে। নিশি আর তিথি রেডি হয়ে নিচে অপেক্ষা করতে লাগলো নিলয়ের জন্য, কারণ নিলয় তাদের সাথে বাসার সামনে মিট করবে বলেছে। তারপর সেখান থেকে চারজনে একসাথে শপিং করতে বেরোবে। কিছুক্ষণ পর নিলয় এসে হাজির হলো। তিথি তাড়াতাড়ি গাড়িতে উঠে ড্রাইভিং সিটে নিলয়ের পাশে বসে পড়ল। নিশি যে গাড়িতে উঠতে যাবে অমনি তিথি বলে উঠল, আরে আরে কি করছিস? আরে আমার বিয়ে বলে কথা, শপিং তো করবো এত এত। তো আরে ডাফার, এতগুলো শপিং করলে গাড়ি পেছন পুরো ভরে যাবে না? তাহলে তুই বসবি কোথায়? তার চেয়ে বরং তুই ভাইয়ার গাড়িতে করে আয়। হোয়াট? কি যা তা বলছিস? আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। এই যে বোনো, তিথি ঠিকই বলেছে। তুমি বরং পিছনে শালাবাবুর গাড়িতে করে আসো, তোমার পিছনে বসতে কষ্ট হবে। কিন্তু ভাইয়া। আরে বোনু, তোমার ভালোর জন্যই বলছি, যাও। নিশি একবার তিথি এবং নিলয়ের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে পেছনে আবিরের গাড়ির কাছে চলে গেল।
নিশিকে নিজের গাড়ির সামনে আসতে দেখে আবির কিছুটা বাঁকা হাসলো। তারপর একটু ভাব নিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল। নিশি আবিরের দিকে একবার তাকিয়ে যে পেছনের সিটে উঠে বসতে যাবে অমনি আবির বলে উঠল, এক্সকিউজ মি, क्या है? আমি কি তোর ড্রাইভার? কেন আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? তাহলে তুই পিছনের সিটে উঠছিস কেন? চুপচাপ সামনে এসে বস। নিশি আর কিছুই না বলে আবিরকে একটা ভেঙচি দিয়ে আবিরের পাশে বসে পড়ল। আবির নিজের সানগ্লাসটা পরে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। নিলয় এবং তিথি অনেকক্ষণ ধরে শপিং করছে, আর এদিকে নিশি অত্যন্ত বিরক্তভাবে গাড়িতে বসে আছে। যদি সে জানতো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাহলে কখনোই আসতো না আবিরের সাথে। আবির এবং নিলয়ের গাড়ি একসাথে যাচ্ছিল। হঠাৎ একটা মোড়ের সামনে এসে আবির গাড়ি ঘুরিয়ে নিল। এরকম হঠাৎ গাড়ি ঘুরিয়ে নেওয়ায় নিশি প্রথমে খুবই অবাক হয়েছিল। অনেকক্ষণ ধরে আবিরকে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি যে তারা কোথায় যাচ্ছে, তাই আর কিছু জিজ্ঞাসা করেনি। চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আবির একটা নদীর পাড়ের সামনে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে নিশিকে নামতে বলল। নিশি গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। জায়গাটা অপরূপ সুন্দর। এক সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং তার ঠিক পাশেই সবুজ ঘাসে ঘেরা সুন্দর একটা পটভূমি। চারদিকে গাছগাছালিতে ভর্তি সুন্দর একটা জায়গা। মৃদু বহমান বাতাসে নিশির মন ছুঁয়ে যাচ্ছে। নিশি আপন মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, আর আবির ব্যস্ত নিশির সৌন্দর্য উপভোগ করতে। নিশি চোখ বন্ধ করে দুহাত ছড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হাওয়ার তালে তাল মিলিয়ে নিশি ঢেউ খেলানোর সুন্দর চুলগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। আবির নিশির একদম কাছে চলে এলো। তারপর নিশির চুলগুলো আস্তে করে সরিয়ে কানের পেছনে গুজে দিল। আবিরের ছোঁয়ায় নিশি কেঁপে উঠল। চোখ খুলে তাকিয়ে দেখলো আবির তার একদম সামনে দাঁড়িয়ে আছে। আবিরকে নিজের এতটা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিশি কিছুটা সরে গেল। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা এখানে কি করছি? নিশির কথায় কোনো জবাব দিল না আবির। সে এক দৃষ্টিতে নিশির দিকেই তাকিয়ে আছে। নিশির এবার কিছুটা অস্বস্তি ফিল করলো আবিরের এমন চাহনিতে। তারপর নিজেকে সামলে জিজ্ঞেস করে উঠল, আমরা এখানে কেন এসেছি? আমরা তো শপিং করতে এসেছিলাম, তাহলে আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে? কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? কিছু বলুন। এতক্ষণ আবির চুপ করে থাকলেও নিশির মুখ থেকে ভাইয়া ডাক শুনে খুবই বিরক্ত হলো। তাই নিশির হাত ধরে ঝটকা টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে উঠল, আগে তো পেটে খুশি মারলে ও ভাইয়া, ডাক বের হতো না তোর মুখ থেকে। কারণ এখন কেন কথায় কথায় ভাইয়া বলে ডাকিস আমায়? কি হচ্ছে কি ভাইয়া, ছাড়ুন আমাকে। কেন, আমার কাছে আসতে খুব বিরক্ত লাগে তাই না রে? কিন্তু রাফিনের সাথে কথা বলতে তোর কখনো বিরক্ত লাগে না? তখন তোর বিরক্ত কোথা থেকে রে? মনে হয় আপনার মাথাটা গিয়েছে। ছাড়ুন আমাকে। এখানে রাফিন ভাইয়া আসতে কোথা থেকে? চুপ, একদম বেশি কথা বলবি না। আমি যেন তোকে আর রাফিনের সাথে কথা বলতে না দেখি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কেন রাফিন ভাইয়ার সাথে আমি কথা বলবো না কেন? একবার নয় 100 বার কথা বলবো আমি তার সাথে। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আপনি কি আমাকে মানা করান? আপনি কেউই নন। বাইরের লোক বাইরের লোকের মতোই থাকুন। আমি কে তা সময় হলে ঠিক বুঝতে পারবি। লাগছে ভাইয়া, ছাড়ুন আমাকে। চুপ, আর একবার ভাইয়া বলে রাখলে তোর কি অবস্থা হবে তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, লাগার জন্যই ধরা। শোন, আমি তোকে কিছু কথা বলবো, কান খুলে শুনে রাখ আমার কথাগুলো। কারণ এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি, বুঝতে পেরেছিস তুই? দেখ, অন্যদের মতো কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তা আমি জানি না। ভালোবাসা কি, কাকে বলে, এসব কিছু আমি জানি না, আর জানতেও চাইনি কোনো দিন। আর সত্যি কথা বলতে কাউকে আমি ভালোবাসতেও চাইনি কোনো কালেই। কিন্তু তুই প্রথম মেয়ে যে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিস, আমাকে ভালোবাসাতে শিখিয়েছিস। ফিলিংস কি তা তুই আমাকে প্রথম বুঝিয়েছিস। হয়তো সেটা তোর নিজের অজান্তে, কিন্তু একবার যখন তুই আমাকে মায়াজালে আটকিয়ে দিয়েছিস নিজের মায়া দিয়ে, তখন তুই চাইলেও আমার কাছ থেকে আলাদা হতে পারবি না। সুতরাং যে করেই হোক তোকে আমার চাই, বুঝছিস তুই? আপনি কি আমাকে এই কথাগুলো সবার সামনে বলতে পারবেন? মানে অনেকগুলো লোকের সামনে বলতে পারবেন কি? তাহলে আমি মেনে নেব আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। বেশ, তাহলে শপিং মলের কাছে চলো, ওখানে অনেকজন আছে, আর সেই সাথে নিলয় এবং তিথিকেও সেখানেই পাবে। ঠিক আছে, চলুন। এক মল লোকের সামনে আবির হাঁটু কেড়ে বসে নিশিকে প্রপোজ করলো। জানি না কাউকে
প্রপোজ কীভাবে করতে হয়। শুধু আমি আমার মনের কথাগুলো তোমাকে বলতে চাই। জানি না কবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলছি, এখন চাইলেও সেই মায়াজাল থেকে নিজেকে ছাড়াতে পারছি না। অক্ষম আমি। তোমাকে ঘোষণা প্রশ্ন করছি, তুমি কি আমার জীবনে পথ চলার সঙ্গী হতে চাও? আমার হাতে হাত রেখে সারা জীবনের সমস্ত সুখ দুঃখের সঙ্গী হতে চাও? আমাকে একটুখানি ভালোবাসা দিতে পারবে? বিশ্বাস করো, তোমাকে সারা জীবন আগলে রাখবো সমস্ত বিপদ থেকে। আমি জীবিত থাকতে তোমার বাড়ি কেউ কোনো দিন একটা আঁচড় কাটতে পারবে না। কি আমার জীবনের সঙ্গিনী বাঁধবে কি ঘর আমার সাথে? হবে কি? আর কিছু বলতে না দিয়েই খুব জোরে আবিরের গালে নিশি একটা চড় মারল। এতক্ষণ মলের বেশিরভাগ মানুষ তাদের দিকেই তাকিয়েছিল। তিথি এবং নিলয়ও ছিল সেখানে। তিথি তো খুবই খুশি তার ভাইয়ের এমন প্রপোজে। আর তিথি নিলয়ের ঠিক পাশেই রাফি নিজের কদবেলের মতো মুখ নিয়ে দাঁড়িয়েছিল। আসলে সে তিথিদের বাসায় গিয়েছিল তিথির সাথে দেখা করার অজুহাতে নিশিকে দেখতে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারলো নিশিরা সবাই শপিং মলে গেছে বিয়ের কেনাকাটা করতে। তাই আর সময় নষ্ট না করে সে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে শুধু তিথি এবং নিলয়কেই পেল। পরে তাদের কাছ থেকে জানতে পারলো নিশি এবং আবির কোথায় যেন গেছে। এটা শুনেই রাফিনের মন খারাপ হয়ে গেল। পরে সে তাদের সাথে শপিংয়ে যোগ দিল। হঠাৎ কোথা থেকে আবির এবং নিশি শপিং মলের সামনে এসে হাজির হলো। তারপর আবির হুট করেই সবার সামনে নিশিকে প্রপোজ করলো। এটা দেখেই রাফিনের খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে নিশি আবিরের গালে চড় দেওয়ায় এটা দেখে মুহূর্তেই তার মন খারাপ আকাশে উড়ে গেল। নিলয় তিথি প্রচণ্ড অবাক হয়ে নিশির দিকেই তাকিয়ে আছে, আর এদিকে আবির দুহাত মুঠো মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরকে চুপ করে থাকতে দেখে নিশি এবার বলতে শুরু করলো। কি যোগ্যতা আছে আপনার আমাকে বিয়ে করা? জানেন আমার বাবা মাসে কত টাকা ইনকাম করে? আপনি সামান্য একজন ডাক্তার হয়ে কতই বা টাকা ইনকাম করেন যে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন? আপনার মতো মিডল ক্লাস লোকের সাহস দেখে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। লজ্জা করে না? এতগুলো লোকের সামনে নিজের মান তো খোয়ালেনি, তার সাথে আমার স্ট্যাটাসেরও ফেলুদা বানিয়ে ছাড়লেন। আর কখনই আপনার এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবেন না। ইজ দ্য ক্লিয়ার? তারপর আবিরের সামনে গিয়ে আবিরের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, ঠিক এমনই অনুভূতি কিছু মাস আগে আমারও হয়েছিল মিস্টার আবির। সো টিট ফর ট্যাট। নিশির এমন ব্যবহারে তিথি অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ কোথা থেকে রাফিন হুট করে নিশির সামনে গিয়ে নিশির হাত ধরে বলে উঠল, নিশি, আমার অনেক বড় বিজনেস আছে। নীলার মতো অত বড় না হলেও খুব একটা ছোটাও না। আর সত্যি কথা বলতে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল, আর নিজের অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলি। আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? বিশেষ করো, তোমাকে সুখী রাখার মতো যথেষ্ট টাকা আমার আছে। রাফিনের কথায় নিশি আবিরের দিকে তাকিয়ে রাফিনের হাত শক্ত করে ধরে বলে উঠল, অবশ্যই আমি এমনই একজনকে খুঁজছিলাম যে আমার যোগ্য হবে, যার স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সমান হবে। ওকে রাফিন, আমরা রিলেশন স্টার্ট করতে পারি। এতক্ষণ আবির চুপ করে থাকলেও নিশির মুখ থেকে রিলেশন স্টার্ট করার কথা শুনে আর চুপ থাকতে পারল না। নিশিকে নিজের দিকে ঘুরিয়ে পরপর খুব জোরে দুটো চড় বসিয়ে দিল নিশির গালে। চড়টা এতটাই জোরে ছিল যে নিশির গাল ফেটে রক্ত বেরিয়ে গেছে। গালে হাত দিয়ে নিশির ছলছল চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের এমন বিহেভিয়ারে রাফিনের প্রচুর মাথা গরম হয়ে যায়। তাই সে আবিরের সামনে গিয়ে তার কলার ধরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার হবু বউয়ের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? ইউ মিডিল ক্লাস! ব্যাস, রাফিন বেচারা জানতোই না যে সে কাকে কি বলে ফেলেছে। একে তো নিশিকে নিজের হবু বউ বলে দাবি করা, তার ওপর কলার ধরে কথা বলা। আবির আর কিছুতেই সহ্য করতে পারল না। নিশিকে ছেড়ে রাফিনের দিকে একবার তাকালো, তারপর আর কোনো কিছু না ভেবেই রাফিনকে মারতে লাগলো। মারতে মারতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। বেচারার মুখ ফেটে রক্ত বের হচ্ছে। তখনই নিলয় দৌড়ে এসে আবিরকে রাফিনের থেকে দূরে সরিয়ে নিল। আবির রাফিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আজ এই অবস্থার কথাটা মনে থাকলে কখনো আর ওকে নিজের হবু বউ বলে দাবি করবি না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, গেট আউট। রাফিন আস্তে করে উঠে দাঁড়ালো। তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাঁদো কণ্ঠে বলে উঠল, দোস্ত, তোর সামনে তোর হবু শালা আমাকে কাপড় কাচার মতো ধুয়ে দিল, আর তুই কিছু বললি না? শালা বউ পেয়ে নিজে বন্ধুকে বলে গেলি? এই তোর বন্ধুত্ব? ভাই,
তুই আমার বন্ধু বলেই তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি। ভুল তো করেই ফেলেছিস অন্যের জিনিসের হাত দিয়ে, তাই বলছি ভাই আর ঝামেলা না পাকি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়, নইলে আমার শালা তোর অবস্থা আরও টাইট করে ছেড়ে দেবো। রাফিন আর কিছু না বলে আস্তে আস্তে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো আর নিজের মনে বলে উঠল, শালা, আগে যদি জানতাম পাবলিক প্লেসে প্রপোজ করলে আমার কেলানি খেতে হবে, তাহলে কোনো দিনও কাউকে প্রপোজ করতাম না এমনভাবে। হিরো সাজতে গিয়ে বাদর সেজে ঘরে যেতে হচ্ছে। কি দিন পড়েছে আমার। আর এদিকে নিশি আবিরের কাছ থেকে পরপর দুটো চড় খেয়ে তিথির পেছনে লুকিয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কল্পনাতেও ভাবতে পারেনি আবির এমন রিয়াক্ট করবে তার সাথে। এখন তার খুব ভয় লাগছে আবিরকে। আবির আর কিছু না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিশির কাছে গেল। নিশি তিথির জামা এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আর এক হাতে নিজের চোখে জল মুছছে। আবির আর কোনো কথা না বলে নিশির হাত শক্ত করে চেপে ধরল আর এক হাত দিয়ে নিশির হাত তিথির জামা থেকে ছাড়িয়ে নিল। তারপর নিশিকে টানতে টানতে গাড়ির ভেতর ঢুকিয়ে নিজে গাড়ির মধ্যে বসে পড়ল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তিথি তো হাঁ হয়ে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। নিশির বাসার সামনে নিলয় গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে নিশির হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করলো। নিশির বাবা সোফায় বসে তখন টিভিতে খবর দেখছিলেন। হঠাৎ আবির এবং নিশির এমন আগমনে তিনি চমকে উঠলেন। কিছু বলতে যাবে তার আগেই নিলয় বলে উঠল, আঙ্কেল, আপনি কি আপনার মেয়ের আজকাল রাস্তায় ছেলেদের হাত একটু বেশিই ধরছে, তাও আবার অচেনা ছেলেদের হাত? আবিরের কথায় নিশির বাবা প্রচণ্ড অবাক হলেন, কারণ তিনি জানেন তার মেয়ে কখনোই এমন কাজ করতে পারে না। তারপর নিশির দিকে তাকাতে নিশি আরও এক ধাপ অবাক হলেন, কারণ নিশির ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আর দুটো গাল অসম্ভব রকম লাল হয়ে আছে। একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে নিশির বাবা চিৎকার করে বলে উঠলেন, এ কি অবস্থা হয়েছে তোর মা? নিশির বাবা চিৎকারে নিশির মা রান্নাঘর থেকে ছুটে এলেন। মেয়েকে দেখে তিনিও চিন্তিত গলায় বলে উঠলেন, কি রে, কি করে হলো এইসব? নিশি কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠল, আঙ্কেল আন্টি, আমি করছি ওর এই অবস্থা। নিশির বাবার মা আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন আর নিশি নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কিন্তু কেন? আপনার মেয়ে রাস্তায় ভর্তি লোকের সামনে একটা ছেলের হাত ধরে তাকে বলেছে সে নাকি তার সাথে রিলেশন শুরু করতেছে, তাও আবার ছেলেটা যে সে নয়, একটা গুন্ডা মাস্তান টাইপ ছেলে। সে কি? জি আন্টি, শুধু তাই নয়, আমি আবার তাকে এসব পড়াতে মানা করছি বলে আমাকে মেয়ে রাস্তাবর্তী লোকের সামনে আমার দিকে আঙুল তুলে বলেছে আমি নাকি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার নাকি ক্ষমতা নেই আঙ্কেলের পায়ের জুতাও হওয়ার। কি? জি হ্যাঁ, ক্ষমা করবে, কিন্তু ওর গায়ে হাত না তুলে আমি থাকতে পারলাম না। ঠিক করেছো বাবা, একদম উচিত কাজ করেছো। নিশি, তোর সাহস দেখে দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, আমি কি তোকে এতই বাজে শিক্ষা দিয়েছি যে তুই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু হারিয়েছিস? আরে তোর বাবা যে টাকা ইনকাম করে ভুলে যাস না, এই টাকা দেওয়ার মালিক তিথির হবু স্বামী। আর তাছাড়াও তোকে সাহস কে দিয়েছে আবিরের সাথে এমন আচরণ করার? কিন্তু না, উনি যা বলছে এসব মিথ্যে কথা বলছেন ছেলেটা। ব্যাস আর কিছুই না বলতে দিয়ে নিশির মা নিশিকে তার দিকে ঘুরিয়ে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারলেন। নিশির মা এমনিতেই খুব ভালো মানুষ হলেও রেগে গেলে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তখন নিশির বাবাও ভিজে বেড়াল হয়ে থাকেন তার সামনে। এদিকে আবিরের হাত থেকে পরপর দুটো চড় খাওয়ার পর আবার নিজের মায়ের হাতে আরও একটা চড় খেয়ে নিশি এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, ভ্যা ভ্যা করে কেঁদেই ফেলল। আবির বুঝতে পারেনি যে নিশির মা এমন কিছু করবে। কি হচ্ছেটা কি? মেয়েটা বড় হয়েছে, তাকে এরকম ভাবে মারে? আচ্ছা নাকি? তুমি চুপ করে থাকবে একদম। আজ তোমার জন্যই মেয়েটার এত অধপতন হয়েছে। আমি আবার কি করলাম? তুমি যদি ওর সব আবদার পূরণ না করতে তাহলে আজ এই মেয়ে এতটা মাথা চড়ার সাহস পেত না। ওর এত সাহস কে দিয়েছে যে ও রাস্তাঘাটে ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে? তুমি এক্ষুনি ওর জন্য একটা ছেলে দেখো। তিথির বিয়ের পরেই এই মেয়েকে আমি বিদায় করব। তিনি আরো অনেক কথা শুনিয়ে দিলেন নিশিকে, আর নিশি বেচারি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আর দুই হাতে নিজের চোখে জল মুছিয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ আবির বলে উঠল, আন্টি, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি বাবা? আসলে আমি চাইছি, মানে আমার বাবাকে আনলে ঠিক হতো এ বিষয়ে কথা বলতে, কিন্তু যেহেতু বাবা এখন ব্যস্ত আছে বিয়ের ঝামেলা নিয়ে, তাই আমি বলছি তিথির ঝামেলা মিটে গেলে যত শীঘ্রই সম্ভব এই কাজটা সেরে ফেলতে চাচ্ছি আমি, তাই আর কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না। নিশির মা এবং বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে আবিরের দিকে তাকালেন। আবির আবার বলতে লাগলো, আসলে আমি চাচ্ছি নিশি আমার বউ করতে, কারণ আমি চাই না অন্য কোনো বাজে ছেলের চক্করে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করুক। আর এমনিতেই তো আগে কয়েকটা ছেলের সাথে ওকে আমি ঘুরতে দেখছি। আবিরের এমন কথায় নিশি চোখ বড় বড় করে তার দিকে তাকালো। তারপর মনে মনে বলছে, বাহ, বেশ ভালো। নিজে আমাকে দুটো চর দিল, তারপর মাকে দিও চর খাওয়ালো। এখন আবার আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আসলে সাহস নেই তো বাবা মাকে বিয়ের কথা বলার, তাই এমন মিথ্যা কথা বলছে। কথাগুলো ভাবতে ভাবতে আবিরের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি কাটলো। এদিকে আবিরের এমন কথায় নিশির মা যেন হাতে আকাশের চাঁদ পেয়েছেন। এমনিতে তিনি আবিরকে আগে থেকেই অনেক পছন্দ করতেন, তার উপর তার এই হাদা মেয়ের জন্য এত ভালো একটা জামাই পাবে এটা ভেবে তিনি সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, তোমার প্রস্তাবে আমরা রাজি। কোনো একদিন তুমি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো আমাদের বাড়ি। কিন্তু আমি এত তাড়াতাড়ি নিশিকে বিয়ে দিতে চাচ্ছি না। তুমি চুপ করবে? একেই তো তোমার মেয়ে উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তার উপর এত ভালো একটা ছেলে বাসায় এসে যেচে প্রস্তাব দিচ্ছে, আর তুমি তাকে পায়ে ঠেলেছ। বলিহারি তোমায়, মেয়ের সাথে কি তোমারও বুদ্ধি লোপ পেয়েছে এই বুড়ো বয়সে? না, আসলে আমি আর কোনো কথা বলতে চাই না। আবির বাবা, আমরা রাজি। নিশির মার কথা শুনে আবির মুচকি একটু হাসলেন। তারপর নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, জানতাম আন্টি আপনার রাজি হবেন আমার প্রস্তাব। আর তিথির বিয়ের ঝামেলা মিটলে আমি চাচ্ছি ছোট্ট করে একটা অনুষ্ঠান করে বিয়েটা সেরে নিতে। বাবা মা সবাই জেনে এই ব্যাপারে শুধু আপনাদেরকে বলা জানানো হয়নি। আচ্ছা আন্টি, তাহলে এখন আমরা আসি। এই বলে নিশির হাত ধরে যেতে নিলেই নিশির বাবা বলে উঠলেন, বাবা, তুমি কি ওকে নিয়ে যাবে তোমার সাথে? হ্যাঁ আঙ্কেল, কেন? কোনো প্রবলেম আছে? বিয়ের তো আর মাত্র 2 দিন বাকি, তাহলে এইখানে একা থেকে কি করবে? না, নিয়ে যেও তোমার সাথে, কিন্তু বাসায় গিয়েও গালে একটু ওষুধ লাগিয়ে দিলে। গালে অনেকটা কেটে গেছে। নিশি তার বাবার এমন আদর মাখা কণ্ঠ শুনে আবারও কেঁদে উঠল। তারপর বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমি যাব না বাবা এনার সাথে, আমি এখানেই থাকবো। নিশিকে আর কিছু বলতে না দিয়ে আবির বলে উঠল, ঠিক আছে আঙ্কেল, আমি ওকে ঔষধ লাগিয়ে দিব সময় মতন। এখন আমরা আসছি তাহলে। এই বলে নিশির হাত ধরে নিচে চলে গেল। নিশি চুপচাপ খাটের এক কোণে বসে আছে, আর আবির আস্তে আস্তে ডেটল দিয়ে ঠোঁটের কাটা অংশগুলো ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর নিশির দিকে তাকিয়ে হাত দিয়ে নিশির চোখে জল মুছিয়ে দিল। নিশি অবাক হয়ে আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলে উঠল, বলছিলাম না সময় হলে জানতে পারবি আমি তোর কে। এখন বুঝতে পারছিস আমি তোর কে হই? আর কখনো এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে তোর অবস্থা এর থেকেও খারাপ হবে। মনে থাকে যেন কথাটা। নিশি ছলছল চোখে আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি একটা পচা লোক। আপনি ইচ্ছা করে মাকে দিয়ে আমাকে মার খাওয়ালেন। আপনার সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না। চুপ, একদম চুপ, কোনো কথা নয় আর। নিশি ঠোঁটে আঙুল রেখে তারপর কানের কাছে মুখে নিয়ে মুচকি হেসে বলল, টিট ফর ট্যাট। দেখতে দেখতে তিথির গায়ে হলুদের দিন এগিয়ে এলো। আবির ব্যস্ত ডেকোরেশনের কাজে সাহায্য করতে। গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির পাশে ছোট্ট বাগানটায় অনুষ্ঠিত হবে। বাগানটায় ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। তিথিকে হলুদ শাড়ি পরানো হয়েছে আজ, এবং কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। চুলগুলো বেনি করে এক সাইডে ছাড়ানো, 2 হাতে সোনার 2টো মোটা বালা। খুব সুন্দর লাগছে আজ তিথিকে দেখতে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। বাড়ির সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে, শুধু তফাৎ নিশিত এবং তিথির শাড়ির পাড়ের রং লাল, আর বাকি সবার শাড়ির পাড়ের রং সবুজ। তিথিকে সুন্দর করে সাজিয়ে স্টেজে আনা হলো। কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো।
একে একে সবাই তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। আবিরও এসেছিল তিথিকে গায়ে হলুদ দেওয়ার জন্য, কিন্তু স্টেজের পাশে নিশির দিকে চোখ পড়তেই তার মুখ অটোমেটিক হা হয়ে গেল। তিথির সাথে নিশিকেও আজ অসম্ভব সুন্দর লাগছে। হলুদ শাড়ি, 2 হাতে চিকন চিকন 4টে সোনার বালা, কানে ছোট দুল, আর চুলে হাত খোপা করে তাতে বেলি ফুল লাগানো। এই সামান্য সাজে নিশিকেও আজ খুব সুন্দর লাগছে। সবার শেষে নিশি আর আবিরের তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। নিশি আর চোখে একবার আবিরের দিকে তাকালো। আবিরকে রেড কালার সুতির পাঞ্জাবি আর সাদা চুড়ি প্যান্টে খুব সুন্দর লাগছে। পাঞ্জাবির হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো, আর হাতে একটা রিস্ট ওয়াচ। সব মিলিয়ে আবিরকেও আজ খুব সুন্দর লাগছে। তবুও নিজেকে কন্ট্রোল করে আরও একবার আর চোখে তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। তিথির পুরো গা হলুদময় হয়ে গেছে। তিথি তাই ফ্রেশ হওয়ার জন্য স্টেজ ছেড়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতেই তিথি অবাক হয়ে গেল। হাত দিয়ে একবার চোখ কচলে আবার সামনের দিকে তাকালো সে, কিন্তু আবারও সে একই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। হ্যাঁ, তার সামনেই দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষটা, যে কিনা আজ রাতের পর তার স্বামী হবে। মানুষটি আর কেউ নয়, নিলয়। কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি, সাদা চুড়ি প্যান্ট, পাঞ্জাবির হাতা গোটানো, আর হাতে একটা রিস্ট ওয়াচ। নিলয়ের চুল এমনিতেই খুব সিল্কি, সুতরাং সামান্য হাওয়াতেই তার চুল কপালে এসে পড়ছে বারবার। তিথি চোখ ফেরাতেই পারছে না আজ মানুষটার দিক থেকে। তিথির এমন তাকানোতে নিলয় কিছুটা মুচকি হেসে তিথির দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে সে তিথির অনেকটাই কাছে এসে দাঁড়ালো। তিথির এবার হুঁশ এলো। নিলয় থেকে দূরে যেতে চাইলে নিলয় তার 2 বাহু ধরে দরজার সাথে চেপে ধরল। তারপর তিথিকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর তিথির চোখে চোখ রেখে নেশাময় কণ্ঠে বলে উঠল, এই মারাত্মক সাজতে আজ তোমায় কে বলেছি তিতু পাখি? আপনি এখানে কি করছেন? আপনার তো আর কিছু বলতে দিল না নিলয় তাকে। তার আগেই নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তিথির ঠোঁটে হালকা করে স্লাইড করতে লাগলো। তারপর তিথির চোখের দিকে তাকিয়ে 2 হাতে তিথির কোমর শক্ত করে পেঁচিয়ে বলে উঠল, হিস, চুপ। এত কথা যদি তুমি বলো তাহলে আমি যে কাজে এসেছি সেই কাজটাই তো করতে পারবো না। কি কাজ? খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটা না করলে আমার ভীষণ বিপদ। দেখো পাখি, এমনিতেই এরকম সাজ সেজে আমার মাথা তুমি অলরেডি খারাপ করে দিয়েছো। তার উপরে আমি নিজের বাড়ি অতি কষ্টে পালিয়ে আবার তোমাদের বাড়ির সবার চোখে ফাঁকি দিয়ে তোমার রুমে প্রবেশ করেছি। কোথায় একটু নিজের হবু স্বামীকে আদর যত্ন করবে তা নয়, তাকে 1000টা প্রশ্ন করতে শুরু করেছে। না মানে আপনি এর সময় এখানে? তাই? আরে বউ আমার, এখানে থাকবে না তো কোথায় থাকবো আমি? এই জন্য লোকেরা একদম ঠিকই বলে বাচ্চা মেয়েকে কোনোদিনও বিয়ে করতে নেই। তাহলে আমাকে বিয়ে করছেন কেন? বিয়ে না করলেই পারতেন। আরে বউ, রাগ করছো কেন? আরে বাবা, দেখতে হবে না আমার বউকে গায়ে হলুদের সাজে কেমন লাগছে? তাই জন্য তো তোমাকে দেখতে এসেছি। আর এমনিতেও একবার দেখো আমাকে ভালো করে, আমি এখন আমার গায়ে হলুদই দেইনি। নিলয়ের কথা শুনে তিথি একবার নিলয়ের দিকে তাকিয়ে দেখলো ওর সত্যিই তার গায়ে হলুদের ছিটে ফোঁটাও নেই। তিথি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই কি, আপনার এখনো হলুদ লাগানো হয়নি? তো কিন্তু কেন? তোমার থেকে সবার প্রথম হলুদ লাগাবো বলে কাউকে আমি হলুদ লাগাতে দেইনি। মানে? মানেটা খুবই পরিষ্কার। এই বলে নিলয় তিথিকে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিল। তারপর তিথির দিকে ঝুঁকে পড়ল কিছুটা। নিলয়কে এমন ঝুঁকে পড়তে দেখে তিথি নিজের মাথাটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নিলয় তাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরায় সে কিছুতেই নিজেকে নিলয়ের থেকে ছাড়াতে পারল না। বৃথা চেষ্টা করো না পাখি, আমি যতক্ষণ না তোমায় ছাড়বো না ততক্ষণ তুমি চাইলেও আমার কাছ থেকে ছাড়া পাবে না। এই বলে নিলয় নিজের গাল তিথির গালের সাথে লাগিয়ে দিল। তারপর তিথির গাল থেকে নিজের গালে হলুদ লাগিয়ে নিল। নিলয়ের এমন আচরণে তিথির পুরো শরীর অবশ হয়ে উঠল। নিলয় ক্লিন শেভিং করলেও নিলয়ের গালে ছোট ছোট দাড়ির খোঁচায় তিথির নরম গালে কিছুটা ব্যথার অনুভূতি হলো। নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, এখন তোমার কাছ থেকে প্রথম হলুদ মেখে নিলাম, এবার আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নইলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ভালো থেকো পাখি, আর শুধু আজকের রাতটা ব্যাস। এরপর তোমাকে আমি আমার ছোট নীরের রাজধানী করে নিয়ে যাব, যেখানে আমরা ছোট্ট একটা টন্টনির সংসার সাজাবে। এই বলে তিথির কপালে একটা গভীর চুমু এঁকে ব্যালকনি থেকে নিচে নেমে গেল। নিলয় চলে যাওয়ার পর তিথি কপালে হাত দিয়ে আনমনেই হেসে উঠল। এদিকে আবির বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে নিশিতাকে এড়িয়ে চলছে। এই ব্যাপারটা আবিরের কিছুতেই ভালো লাগছে।